Assalamu alaikum, everybody. Good morning, everyone. How are you? I hope you are well by the grace of Allah. Alhamdulillah, I am also well. This is Mr. Selim Reza. Welcome to my online live class. Assistant teacher in English, Sisti Central School and College, Rajshahi. Dear student, today this is our review class. And the review class originally based answer and question. And today we will discuss with you about Unit 8, Lesson 3, textbook page number 116. 116. Please open your textbook, 116, textbook. So the title name, let's know the history of the Statue of Liberty. আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা অনেকেই এই সম্পর্কে জানি, তবে তার আগে আমি কয়েকটা কথা বলে দিতে চাই স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে। রোহিত, বলো তো তুমি এই স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে কিছু কি জানো? একটা সেন্টেন্স হলেও বলো, তথ্য দাও একটা। স্যার, এটা পৃথিবীর সপ্ত আশ্চর্যের মধ্যে একটা। এটা হচ্ছে আমেরিকাতে অবস্থিত। ডেফিনেটলি সুন্দর হয়েছে। এটা সপ্ত আশ্চর্যের মধ্যে একটা, এটা আমেরিকায় অবস্থিত। খুব ভালো হয়েছে। ইয়াদউদ্দিন, তুমি কিছু বলতে পারবা? ইয়াদউদ্দিন, তুমি কিছু বলতে পারবা? না বলে না। স্যার এটা স্যার হ্যাঁ বলো। এটা স্যার এটা স্যার আমেরিকায় অবস্থিত স্যার। আমেরিকায় অবস্থিত। ওকে, গুড। আচ্ছা, এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই স্ট্যাচু অফ লিবার্টিটা আসলে কিসের প্রতীক? যে কেউ একজন বলো, রোহিত বা ইয়াদ বলো, এটা কিসের প্রতীক? একটা প্রতীক কি মানে ধরে রাখে? সে প্রতীকটা কিসের? আলোর প্রতীক, মানে অগ্রগতি বা উন্নয়নের। ডেফিনেট, ওকে, খুব ভালো। আলো, অগ্রগতি, উন্নয়নের প্রতীক। ইয়াদ, তোমার কি মনে হয়? রোহিত ঠিক বলেছে? জি স্যার। ওকে, তারপর আমরা যদি আরেকটা প্রশ্ন করি যে এই স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে দুইটা দেশের সম্পর্ক রয়েছে, মানে এই স্ট্যাচু অফ লিবার্টি শুরু থেকে শেষ পর্যন্ত দুইজন মানুষের মানে দুটা দেশের অবদান রয়েছে। সেই দেশ দুটা কি 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 নাম কি জানো? ফ্রান্স আর ইউএসএ। ডেফিনেটলি ফ্রান্স এবং ইউএসএ। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ফ্রান্স এবং ইউএস এর মধ্যে দুটা বিষয় আছে। সেটা হচ্ছে, এটা মনে করো স্ট্যাচুটা, এটা স্ট্যাচু, আর এটা মনে করো ভিত্তিপ্রস্তর। আমার প্রশ্ন হচ্ছে, স্ট্যাচুটা তৈরি করেছে কে আর ভিত্তিপ্রস্তর তৈরি করেছে কে? বলো। না না পারলে আমি বলে দেবো। স্যার, হ্যাঁ বলো রোহিত। ফ্রান্স হচ্ছে স্ট্যাচু তৈরি করছে আর ইউএস হচ্ছে ভিত্তিপ্রস্তর তৈরি করছে। ডেফিনেটলি খুবই সুন্দর হয়েছে। ফ্রান্স স্ট্যাচু অফ লিবার্টিটা তৈরি, স্ট্যাচু তৈরি, মূর্তিটা তৈরি করেছে, আর পেডেস্টাইল বা ভিত্তিপ্রস্তরটা তৈরি করেছে হচ্ছে ইউএসএ। এবার আরেকটা প্রশ্নে আমরা যাই যে এই স্ট্যাচু অফ লিবার্টিটা ফ্রান্স ইউএসএ কে দিয়েছিল, তাই না? জি স্যার। কেন দিয়েছিল? কেন বলতে পারবা? কেন দিয়েছিল? কি কারণ ছিল? না স্যার। আচ্ছা, সুন্দর, পারবেন। আমি বলছি। এটার কারণ ছিল ফ্রান্স, এটা মনে করো হচ্ছে ফ্রান্স, এটা মনে করো ইউএসএ। এরা তখন দুটা বন্ধু ছিল, দুইটা বন্ধু প্রতিম দেশ ছিল, দুজন খুব ভালো বন্ধু ছিল। ফ্রান্স মনে করলো যে আমি আমার এই বন্ধু দেশটাকে এমন কিছু একটা উপহার দিতে চাই, তার স্বাধীনতার 100 বছর পূর্তি উপলক্ষে, 100th অ্যানিভার্সারি অফ লিবার্টি, স্বাধীনতার বা ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার 100তম বছর, 100 বছর পূর্তি উপলক্ষে ফ্রান্স সরকার তার ইউএসএ বন্ধুকে এমন কিছু একটা উপহার দিতে চাইলো, যেটা কিনা পৃথিবীর মানুষ সারাটা জীবন মনে রাখে, এবং যেখানে ফ্রান্সের জনগণ একটা সম্পর্ক রাখে, ফ্রান্সের জনগণের একটা মনে করো যে ওতপ্রোত ভাবে জড়িত থাকে। ধরো তুমি মনে করো যে একটা বিয়ে বাড়ি, ধরো তুমি একটা বিয়ে বাড়িতে যাচ্ছ,
এটা মনে করো একটা বিয়ে বাড়ি, তুমি বিয়ে বাড়িতে যাবা, তো বিয়ে বাড়িতে গেলে আমরা কি করি, গিফট নিয়ে যাই না? জি স্যার। আচ্ছা, এখন ধরো তোমার ক্লাস 9-এর যত স্টুডেন্ট আছে সবাই মনে করো তোমরা বদরুল স্যারের বিয়েতে যাচ্ছ। তো বদরুল স্যারের বিয়েতে যেতে হলে তোমার 9-এর সব স্টুডেন্টকে দাওয়াত দিয়েছে, এখন রোহিতকে দাওয়াত দিয়েছে, আরো সবাইকে দাওয়াত দিয়েছে। ধরো 9-এর আমি বলে দিলাম মেঘনা শাখা বা যমুনা শাখা বা করতোয়া শাখা, যে কোনো একটা শাখার কথা বলছি আমি। তো এখন যদি রোহিত যদি একটা এরকম একটা চিন্তা ভাবনা করে যে আমি তানভীর আঞ্জুমকে নিব, তারপরে রোহিত, তারপরে আরো 9-এর মেঘনা এবং যমুনা শাখার যদি স্টুডেন্ট রয়েছে, সবাই মিলে আমরা একটা টাকা তুলবো, একটা অ্যামাউন্ট, নির্দিষ্ট অ্যামাউন্ট, 50 হোক 100 হোক, যেটা হোক, একটা অ্যামাউন্টটা তুলে আমরা স্যারের বিয়েতে ভালো একটা গিফট দিব। এবং ওই গিফটের প্যাকেটে কি লেখা থাকবে? একজনের নাম না স্যার, ক্লাস 9 এর ওখানে লেখা থাকবে নবম শ্রেণী মেঘনা যমুনা করতোয়া, তাই তো? জি স্যার। তার মানেটা কি হলো, যে শুধুমাত্র কি একজন ব্যক্তি এই গিফটটা দিয়েছে? না, এখানে নবম শ্রেণীর মেঘনা যমুনা করতোয়া স্টুডেন্ট যতগুলো আছে সবাই কিন্তু এই পুরো এই যে গিফটের সাথে তাদের কারো না কারো অবদান রয়েছে। কারো বেশি হতে পারে, কারো কম হতে পারে, বা সমান হতে পারে। ঠিক একই রকম সিস্টেম হয়েছিল ফ্রান্স সরকারের ক্ষেত্রে ইউএসএ সরকারের সাথে। ফ্রান্স সরকার বলল যে আমরা একটা ফান্ড গঠন করব, তহবিল গঠন করব, যে তহবিলে ফ্রান্সের জনগণ স্বেচ্ছায় তারা কিছু দিতে পারে, যদি যে কিছু চায় সে দিতে পারে। সেজন্য তারা একটা তহবিল গঠন করলো, এই তহবিলের টাকা দিয়ে তারা স্ট্যাচুটা বানালো। এবং এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, দেখো ওই সময় কিন্তু ফ্রান্স সরকার যদি মনে করতো যে আমি, আমার সরকারের অনেক টাকা আছে, আমি এই সব টাকা দিয়ে আমি এটা করে দিতে পারবো, তাহলে কিন্তু করতে পারতো। কিন্তু এখানে ফ্রান্সের জনগণকে সম্পৃক্ত করার জন্য, ফ্রান্সের নাগরিককে সম্পৃক্ত করার জন্য কিন্তু এই ফান্ডটা গঠন করা হয়। এরপর কি হয়? এরপরে যেটা হয়েছিল যে ফ্রান্স সরকার যখন এটা গঠন করা হলো, তখন তোমরা কি জানো এই স্ট্যাচু অফ লিবার্টিটা কিভাবে ইউএসএ তে নিয়ে যাওয়া হয়েছিল? জানো কেউ? না স্যার। আচ্ছা, ফ্রান্স সরকার একটা যুদ্ধ জাহাজ, যার নাম হচ্ছে আইজার, কি নাম বললাম? আইজার। এই আইজার ছিল একটা ফ্রান্সের যুদ্ধ জাহাজ। এই যুদ্ধ জাহাজে করে এই স্ট্যাচুটাকে 350টা পিচ করলো। কয়টা পিচ করলো বলো? 350 পিচ। 350। হ্যাঁ, 350 পিচ করে 350 টুকরাকে মোটামুটি 214টা বাক্সবন্দি করলো। তাহলে আমরা বলছি যে 350টা টুকরাকে 214টা বক্সবন্দি করে আইজার যুদ্ধজাহাজ নামক যুদ্ধজাহাজে করে 1885 সালে ফ্রান্স সরকার আমেরিকাকে এটা পাঠিয়ে দিয়েছিল। আমি বুঝাতে পারলাম? জি স্যার। তাহলে আমরা এরপরে যেটা বলা হচ্ছে যে স্ট্যাচু অফ লিবার্টিটা তোমার এটাকে একত্রিত করতে বা ভিত্তিপ্রস্তর করবে কে? ইউএসএ তে এই 214টা বক্স খুলে 350 পিসকে একত্রিত করে এখানে দাঁড় করাতে সময় লেগেছিল মেবি 4 মান্থস, 4 মাস সময় লেগেছিল। এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে যে তথ্যগুলো দিলাম, নেক্সট যখন আমি তোমাদের সাথে সার্ভার হাটে পরীক্ষা নিব, তখন কিন্তু এই তথ্যগুলোর উপরেই পরীক্ষাটা হবে। বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত যেটা বললাম যে যুদ্ধজাহাজটা আইজার নামক যুদ্ধজাহাজে করে এই স্ট্যাচু অফ লিবার্টিটা ইউএসএ তে পৌঁছালো। ইউএসএ তখন এই 350 টুকরাকে 214টা বক্স থেকে বের করে 350 টুকরাকে একত্রিত করে এই আমেরিকাতে বা এই আমেরিকার যে তোমার ভিত্তিপ্রস্তর, এখানে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলো। এবং
এই যে উন্মোচন অনুষ্ঠানটা লক্ষ লক্ষ মানুষ এটাকে দেখার সৌভাগ্য হয়েছিল। আর একটা কথা বলে আমি প্যাসেজে চলে যাব। এবার বিষয়টা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টিটা, স্ট্যাচু মানে মূর্তি, লিবার্টি মানে স্বাধীনতা, স্বাধীনতার মূর্তি। এটাতে এই স্ট্যাচু অফ লিবার্টিটা তোমরা যদি বইয়ে দেখতে 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 পাচ্ছ যে স্ট্যাচু অফ লিবার্টিটাতে কয়েকটা প্রতীক আছে। প্রতীকগুলোকে একটু আমি বলবো। যেমন আমরা একটা টর্চ দেখতে পাই, টর্চ, টর্চ বা আলো বা লাইট যদি বলি, আমরা লাইট বলতে পারি। এই লাইটটা হচ্ছে আলোর প্রতীক। পৃথিবীতে কখনো অন্ধকার থাকবে না। অর্থাৎ এখানে অন্ধকার বলতে যেটা বোঝানো হয়েছে যে কোনো মানুষ অন্যায়ভাবে কাউকে কোনো কিছু করতে পারবে না, ন্যায়ের আলো থাকবে। অন্যায়ের যে অন্ধকার সেটা থাকবে না। অন্যায় থাকলে লাইটের আলো দিয়ে সেই অন্ধকারটাকে দূর করবে। এখন বলতো তানভীর, বলতো কিসের অন্ধকার দূর করবে? কিসের অন্ধকার? দুর্নীতির অন্ধকার স্যার। দুর্নীতি, অন্যায়, অত্যাচার, নির্যাতনের অন্ধকারটা দূর করবে এই লাইট দিয়ে। এরপর দেখো বাম হাত, আর একটা হাতে দেখো একটা বই আছে, একটা বই, বুক। এই বইটা কিসের প্রতীক বলতে পারবা? এই বইটা এখানে শিক্ষার প্রতীক। হ্যাঁ, জ্ঞানের প্রতীক, শিক্ষার প্রতীক, জ্ঞানের প্রতীক এখানে। আচ্ছা, এরপরে তোমার এই মূর্তিটার মাথায় মনে করো একটা ক্রাউন আছে, একটা ক্রাউন আছে। এটা হচ্ছে গৌরব বা মর্যাদার প্রতীক। যারা স্বাধীন সার্বভৌমত্ব দেশ যারা, তারা কিন্তু গৌরবে গৌরবান্বিত। এবং আর একটু কাছে গিয়ে আমরা দেখতে পাবো এই মূর্তিটার একদম পায়ে কিন্তু শেকল দিয়ে বাঁধা আছে। এই শেকলগুলো হচ্ছে অন্যায় এবং অত্যাচারের প্রতীক। অর্থাৎ কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে তুমি অন্যায়ভাবে অত্যাচার করে, অন্যায়ভাবে তুমি কাউকে শেকল দিয়ে আটকে রাখতে পারবা না। কোনো না কোনো সময় শেকল থেকে মুক্তি লাভ করবে। তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন তুমি একটা প্যাসেজ পাবা, দ্য ম্যান অ্যান্ড ইনস্টিটিউশন মেকিং হিস্টোরি, যে মানুষগুলো বা যে প্রতিষ্ঠানগুলো ইতিহাস তৈরি করেছিল। তো এখানে কয়েকজন ব্যক্তির নাম আছে, যেমন বঙ্গবন্ধুর নাম রয়েছে, তারপরে আরেকটা নাম আছে, নেলসন ম্যান্ডেলার নাম রয়েছে। নেলসন ম্যান্ডেলা, জানো এই লোকটাকে চিনো তোমরা? জি স্যার। রাফি বলো তো এই লোকটা কে? নেলসন ম্যান্ডেলা কে, রাফি বলো তো? স্যার এই ব্যক্তি মানুষের সেবা করেছে অনেক, মানে তার জীবন মানুষের সেবার মাধ্যমে কাটিয়ে দিয়েছে। ওকে, গুড। রোহিত বলো তো এই নেলসন ম্যান্ডেলা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? স্যার এটা আমেরিকার প্রথম কালো রঙের প্রেসিডেন্ট। ওটা ছিল, এবং তিনি কালো এবং সাদার। আমেরিকার না, ওটা সাউথ আফ্রিকার, দক্ষিণ আফ্রিকার ব্ল্যাক প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, ঠিক আছে। আর আমেরিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট তোমার মার্টিন কিং লুথার। যাই হোক, আমরা ওদিকে না যাই, আমরা এবার এই প্যাসেজে চলে যাব। আমরা প্যাসেজে দেখি, আমরা প্রথমে দেখো কয়েকটা প্রশ্নের কথা বলা আছে। হোয়ার ইজ দ্য স্ট্যাচু অফ লিবার্টি সিচুয়েটেড? এই স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? আমরা সবাই বলতে পারবো, দ্য স্ট্যাচু অফ লিবার্টি সিচুয়েটেড ইন ইউএসএ। হুইচ কান্ট্রি গেভ স্ট্যাচু অ্যাজ এ গিফট? এটা বলো, তানভীর আঞ্জুম বলো, হুইচ কান্ট্রি গেভ দ্য স্ট্যাচু অ্যাজ এ গিফট? পুরস্কার হিসেবে ফ্রান্স, ডেফিনেটলি। তাহলে আমরা বলতে পারি ফ্রান্স গেভ দ্য স্ট্যাচু অ্যাজ এ গিফট। তাহলে ফ্রান্স সরকার বা ফ্রান্স দেশটা গিফট হিসাবে স্ট্যাচু অফ লিবার্টিটা কাকে দিয়েছিল? ইউএসএ কে দিয়েছিল। দ্য গিফট ওয়াজ মিন্ট ফর হুইচ কান্ট্রি? এই গিফটটা কোন দেশকে মানে মানে কোন দেশকে উদ্দেশ্য করেছিল? কোন দেশকে? রোহিত বলো। ইউএসএ কে উদ্দেশ্য করে এই গিফটটা দেওয়া হয়েছিল। অন হোয়াট অকেশন ইট ওয়াজ গিভেন? কি উপলক্ষে? ইউএসএ এর 100th অ্যানিভার্সারি অফ লিবারেশন বা 100th অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ আমেরিকার 100তম স্বাধীনতার পূর্তি উপলক্ষে এটা দেওয়া হয়েছিল। When the Statue of Liberty was given? কখন স্ট্যাচু অফ লিবার্টি দেওয়া হয়েছিল? কত সালে এটা তোমার দেওয়া হয়েছিল? 1885-এ,
1885 সালে এটা দেওয়া হয়েছিল, ঠিক আছে? এটা না, সরি, 1885 না, 1880, তোমার 84 তোমার হচ্ছে, হ্যাঁ 1885 সালে দেওয়া হয়েছে এটা। হোয়াট ডাজ স্ট্যাচু রিপ্রেজেন্ট? এটা কি রিপ্রেজেন্ট করে? দ্য স্ট্যাচু রিপ্রেজেন্ট দ্য লিবার্টি অফ ওয়ার্ল্ড, পৃথিবীর স্বাধীনতা এটা মিন করে, পৃথিবীর স্বাধীনতা। পৃথিবীর প্রত্যেকটা দেশ স্বাধীন, পৃথিবীর প্রত্যেকটা দেশ তো ফ্রিডম, এটাই এই মূর্তিটা এই কি বলে রিপ্রেজেন্ট করে। চলো বন্ধুরা আমরা এবার প্যাসেজে চলে যাই। তাহলে আমরা এই যে গল্পটা আমরা একটা পড়বো, আমরা একটু বুঝতে পারলাম না গল্পটা, বলো। জি স্যার। গল্প সম্পর্কে আমাদের ধারণা সবার চলে এসছে। এখন যদি আমরা গল্পটা পড়ি তাহলে কিন্তু আমি যখন বাংলা মিনিং করে বা ইংরেজি পড়বো তখন তুমি খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারবা। চলো আমরা পড়ি। কত নাম্বার পেজ? এটা 116 পেজ। জি আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ 116 পেজ। দেখো, দ্য ফ্রান্স স্কাল্পটর ফ্রেডরিক আগস্ট বাথোল্ডি ওয়াজ অ্যাসাইন, অ্যাসাইন যে দাগ দাও, অ্যাসাইন, অ্যাসাইন মানে আরোপিত করা, কোন একটা দায়িত্ব তাকে অর্পণ করাকে বলা হয় অ্যাসাইন বলা হয়। তো ফ্রান্সের একজন স্থাপত্য শিল্পী ছিলেন যার নাম হচ্ছে ফ্রেডরিক আগস্ট বাথোল্ডি। এই লোকটাকে দায়িত্ব অর্পণ করা হয় যে তুমি একটা ডিজাইন বানাও, অ্যান্ড কমপ্লিট স্কাল্পচার লিবার্টি ইনলাইটেন দ্য ওয়ার্ল্ড উইথিন 1876। এই লোকটা 1876 সালে এই স্ট্যাচু অফ লিবার্টিটা তিনি ডিজাইনটা বানায়, সো দ্যাট ইট কুড বি গিফট ফর আমেরিকান। তাহলে এই বানানোর পরে এটা একটা পুরস্কার হয়েছিল কার জন্য? আমেরিকার জন্য। On the occasion of 100th anniversary of American Declaration of Independence, আমেরিকার স্বাধীনতা ঘোষণার 100তম বছর পূর্তি উপলক্ষে তিনি এই গিফট তাদেরকে দেওয়া হয়েছিল। The statue was joint venture, ভেঞ্চার যে দাগ দাও, জয়েন্ট ভেঞ্চার কথাটা কেন এসছে? জয়েন্ট ভেঞ্চার কথাটা এই জন্য এসছে যে এই স্ট্যাচু অফ লিবার্টিটার দুজন ব্যক্তির উদ্যোক্তা রয়েছে, দুটো দেশের, দুইটা দেশ জয়েন্টলি এটা উদ্যোগ নিয়ে এই কাজটা করেছে। এক ফ্রান্স তার স্ট্যাচুটা নির্মাণ করেছে, 2 নম্বর হচ্ছে ইউএসএ তারা ভিত্তিপ্রস্তরটা স্থাপন করেছে। এই জন্য বলছে জয়েন্ট ভেঞ্চার বা দুজন উদ্যোগী হয়ে এটা করেছে। বিটুইন কে? বিটুইন দ্য ইউএস অ্যান্ড ফ্রান্স। তাহলে বিটুইন ইউএস এবং ফ্রান্স, তাহলে ফ্রান্স এবং ইউএস জয়েন্টলি এটাকে তারা করেছিল। The French people would build the statue and assemble it in states, and the people of the USA were built the pedestal for the statue. তাহলে আমরা কি বললাম যে ফ্রান্সের মানুষ জনগণ এই স্ট্যাচুটা বা এই মূর্তিটা নির্মাণ করেছিল, এবং ইউএস এর মানুষ এটার যে ভিত্তিপ্রস্তর বা এটার যে পাদভূমি বা নিচের যে ভূমিটা, এই ভূমিটা তৈরি করেছিল আমেরিকার জনগণ। কি আমার কথা বোঝা যাচ্ছে সবার? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত যেটা পাইলাম, এখানে তথ্য পাইলাম কি যে ফ্রান্সের একজন স্থাপত্য শিল্পী যার নাম বাথোল্ডি, এই লোকটাকে দায়িত্ব অর্পণ করা হয় এবং তিনি 1876-এ তিনি এটা কমপ্লিট করে ডিজাইনটা, এবং ফ্রান্সের সরকার আমেরিকার 100তম স্বাধীনতা পূর্তি উপলক্ষে, 100তম স্বাধীনতার ঘোষণার পূর্তি উপলক্ষে একটা উপহার হিসাবে ফ্রান্স সরকার ইউএসএ কে দিয়েছিল। এবং এখানে দুটো ব্যাপার আছে, সেটা হচ্ছে জয়েন্টলি তারা এই জিনিসটাকে করেছিল। ফ্রান্স হচ্ছে স্ট্যাচুটা তৈরি করেছিল এবং ইউএসএ হচ্ছে তোমার যে ভূমিটা বা নিচু যে ভূমিটা বা ভিত্তিপ্রস্তরটা এটা নির্মাণ করেছিল। বন্ধুরা এরপর দেখো, রাইজিং মানি ফর দ্য পেডেস্টাইল ওয়াজ কমপ্লিটেড ইন আগস্ট 1885। তাহলে রাইজিং মানি অর্থাৎ টাকা, তহবিল, অর্থ সংগ্রহ কমপ্লিট হয়েছিল 1885 সালে। একটু তথ্য আমার ভুল হয়েছিল, সেটা হচ্ছে আমরা তখন প্রথমে বলেছিলাম যে ফ্রান্সের জনগণ এটার অর্থ তারা সংগ্রহ করেছিল নিজেরাই, কিন্তু এটা হবে আমেরিকার জনগণ। বুঝা গেল বিষয়টা? হ্যালো, তাহলে এটা গিফট কিভাবে হলো? আচ্ছা, গিফট কিভাবে হলো, খুব ভালো একটা প্রশ্ন। ফ্রান্সের জনগণ এই স্ট্যাচুটা তৈরি করেছিল, স্ট্যাচুটা
আর ভিত্তিপ্রস্তর বলতে যেটা বোঝানো হয় যে এই যে স্ট্যাচুটা তুমি যে নির্মাণ করার পর তুমি যে এটা রাখবা এক জায়গাতে, যেমন ধরো তুমি একটা ল্যাপটপ কিনলা, তোমাকে ধরো তোমাকে একটা ল্যাপটপ গিফট করলো, ল্যাপটপ গিফট করার পর তোমার বাড়ি যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে কি ল্যাপটপ তুমি চালাতে পারবা? না স্যার। এই ল্যাপটপ তোমাকে গিফট করলো একজন, তোমাকে ইলেকট্রিসিটি গিফট করবে কি কেউ? না স্যার। এটা করবে না। তাহলে ইলেকট্রিসিটি তোমার কানেকশনের দায়িত্ব তোমার। তো ঠিক একইভাবে তোমাকে স্ট্যাচু অফ ফ্রান্স তোমাকে গিফট করেছে, এখন এই স্ট্যাচুটা তোমাকে বসাতে তো হবে এক জায়গাতে, বসানোর দায়িত্ব তোমার। এখন বসাতে তো এত বড় একটা স্ট্যাচু মনে করো তুমি এক জায়গাতে বসাবা, তো এমনি এমনি বসানো যাবে না, ওইটাতে ভালো করে তোমাকে খনন করতে হবে, অনেক কিছু একটা বিষয়গুলো আছে, একটা বিশাল একটা এলাকা লাগবে, একটা জায়গার দরকার আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমেরিকার জনগণ, আমেরিকান সরকার এটা করেছিল। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। থ্যাংক ইউ। এবার দ্য কনস্ট্রাকশন অফ পেডেস্টাল ওয়াজ ফিনিশড ইন এপ্রিল 1886। তাহলে অর্থ সংগ্রহের যে খরচ বা অর্থ সংগ্রহের যে তোমার কনস্ট্রাকশনের যে ভিত্তির যে খরচটা বা টাকাটা, এটা কিন্তু তোমার শেষ হয়েছিল 1886 এপ্রিল মাসে। ইন দ্য মেন টাইম ফ্রান্স কমপ্লিটেড দ্য স্ট্যাচু ইন জুলাই 1884। এর মধ্যে কিন্তু 1884 সালে ফ্রান্সও এই মূর্তিটা, স্ট্যাচুটা তারা কমপ্লিট করে ফেললো। দে সেন্ট ইট টু নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক কোথাকার রাজধানী? ইউএসএ। এর রাজধানী। তাহলে ইউএসএ তে পাঠালো অন বোর্ড, বোর্ড মানে জাহাজ, দ্য ফ্রেঞ্চ ওয়ারশিপ মানে যুদ্ধ জাহাজ, আইজার ইন 1885। তাহলে আইজার নামক যুদ্ধ জাহাজে 1885 সালে ফ্রান্স এটাকে ইউএসএ তে বা নিউ ইয়র্কে পাঠিয়ে দিল। হোয়াইল ট্রান্সপোর্টিং, যখন এটা পাঠাচ্ছিল স্ট্যাচুটা, ইট ওয়াজ স্পিল্ড, এটা নিচে দাগ দাও, স্পিল্ড মানে ভাগ করা, টুকরো টুকরো করে ভাগ করা, স্পিল্ড আপ ইনটু 350 পিস, 350টা পিসে বা ভাগে, টুকরাতে ভাগ করেছিল। অ্যান্ড প্যাকড 214 ক্যারেট। প্যাক মানে তো প্যাকেট, আর ক্যারেট মানে বক্স যেটা বলা হয়। তাহলে 350 টুকরাকে 214টা ক্যারেটে বা 214টা বক্সে তারা নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে কিন্তু এটাকে জাহাজে করে উঠেছিল। ইট টুক 4 months, এখানে 4টা মাস সময় লেগেছিল টু পুট দ্য স্ট্যাচু টুগেদার অ্যান্ড প্লেস ইট অন দ্য পেডেস্টাল। 4 মাস সময় লেগেছিল এটাকে একত্রিত করতে, এই মানে জোড়ায় দিতে আর কি। 350 টুকরা যখন করেছিল তখন 350 টুকরাকে নাট দিয়ে বা বিভিন্ন ভাবে এটাকে টাইট দেওয়ার জন্য 4টা মাস সময় লেগেছিল, এবং ফাইনালি ভিত্তিপ্রস্তর যেখানে করেছিল সেখানে তারা স্থাপন করতে তারা সক্ষম হয়েছিল, সেখানে সময় হয়েছিল মানে তোমার সময় লেগেছিল 4 মাস। বন্ধুরা এবার দেখো বলা হচ্ছে যে থাউজেন্ড অফ পিপুল, হাজার হাজার মানুষ স দ্য আনইভিলিং সেরিমনি। আনইভিলিং সেরিমনি হচ্ছে উত্তোলন বা যখন উন্মুক্ত করা হয়, যখন এই স্টেজে যখন উন্মুক্ত করা হয়, বা আমরা যখন দেখি যে প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী বা কোনো এমপি ফিতা কেটে উদ্বোধন করে, কিংবা একটা টিপ দিলে মনে করো যে দুদিকের ফিতা এভাবে 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 চলে যায়, দ্যাট ইজ কল আনইভিলিং সেরিমনি, ওটাকে বলা হয়। তাহলে এই যে এই অনুষ্ঠানটা আমেরিকার হাজার হাজার মানুষ এটাকে নিজ চোখে তারা দেখেছিল। 28 অক্টোবর 1886, 28 অক্টোবর 1886 সালে। ইট ওয়াজ সেন্টেনাল গিফট 10 years লেট। এটা ছিল শতবর্ষের উপলক্ষে, 10 বছর পর শতবর্ষের প্রাপ্ত উপহার, অর্থাৎ 10 বছর পরে এটা। কারণ আমরা সবাই জানি যে 1876 স্বাধীনতা ঘোষণা হয়েছিল আমেরিকার, তার 10 বছর পর এই জিনিসটা তারা উপহার হিসেবে পেয়েছিল। এরপর দেখো আমরা শেষের দিকে চলে এসেছি ক্লাসের। দেখো দ্য ফ্রিডম দ্যাট স্ট্যাচু স্ট্যান্ডস ইজ ফর ইজ নট স্টেনারি, মানে অপরিবর্তনশীল, বা আমরা বলতে পারি অপরিবর্তনীয় বলতে পারি। দ্য ব্রকেন চেন ওয়াফট মানে পরিধান করা, হ্যাঁ, আবৃত অ্যারাউন্ড হার ফিট। ব্রকেন চেন যেটা বললাম শিকলের কথা বলছিলাম, শিকলটা তার পায়ে পরানো আছে। স্টিকিং আউট ফ্রম দ্য বটম অফ আর রোব সিম্বলাইজ
her free forward movement, enlightening the world with her torch, free from oppression and slavery. Free from oppression and slavery. Slavery মানে দাসত্ব, আর অপারেশন মানে অত্যাচার। সকল প্রকার অত্যাচার, সকল প্রকার অন্যায়, সকল প্রকার দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ লড়ছে, মানুষ স্বাধীনতার জন্য লড়ে। এটাই হচ্ছে এই মুক্তিটার প্রতীক। তাহলে তোমাকে প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য সিম্বলাইজ অফ স্ট্যাচু অফ লিবার্টি? তখন তুমি বলবা ইট সিম্বলাইজ দ্য ফ্রিডম, দ্য সিম্বলাইজ ফ্রি ফ্রম স্লেভারি, দ্য সিম্বলাইজ ফ্রি ফ্রম অপারেশন, অর্থাৎ অত্যাচার থেকে মুক্তি, দাসত্ব থেকে মুক্তি, এবং মোট কথা স্বাধীনতার যেটা প্রতীক সেটা হচ্ছে এই স্ট্যাচু অফ লিবার্টিটা। এরপর দেখো দ্য স্ট্যাচু অরিজিনাল টর্চ অফ দ্য ফার্স্ট পার্ট কনস্ট্রাক্টেড 1876, অর্থাৎ টর্চটা প্রথম নির্মাণ করা হয়েছিল 1876-এ। ইট ওয়াজ রিপ্লেসড বাই দ্য নিউ কপার টর্চ কভার 24 ক্যারেট গোল্ড লিফ 1984। পরবর্তীতে এটাকে আবার 24 ক্যারেট সোনা দিয়ে এটাকে তৈরি করা হয় 1984-এ। দ্য টর্চ ইজ লাইটেড ফ্লাড লাইট অ্যাট নাইট, এই টর্চটা আবার রাত্রেবেলা ফ্লাড লাইটের মতো করে জ্বলে। দ্য অরিজিনাল টর্চ ইজ কারেন্টলি লোকেটেড ইন দ্য লবি অফ দ্য মনুমেন্ট। অ্যাক্সেস টু টর্চ হ্যাজ বিন ক্লোজ 1916। 1916 সালের আগ পর্যন্ত মানুষ ওই টর্চের ওখানে যেতে পারতো, মানুষ লিফটের মাধ্যমে স্ট্যাচুটা পুরোটাই ঘুরতে পারতো। স্ট্যাচু অফ লিবার্টিতে লিফটের মাধ্যমে মানুষ উপরে যেতে পারতো, এদিক সেদিক যেতে পারতো, বইয়ের ওখানে যেতে পারতো, টর্চের ওখানে যেতে পারতো। কিন্তু 1968-এর পর এটাকে ক্লোজ করা হয়। 1968-এর পর এটাকে এখানে আর কেউ যেতে পারে না। ফ্রম 28 অক্টোবর 2011, 125 অ্যানিভার্সারি, 125তম শতবর্ষ উপলক্ষে দ্য স্ট্যাচু অফ লিবার্টি ওয়াজ অলসো নেম লিবার্টি ইনলাইটিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটার নামকরণটা চেঞ্জ করা হয়, নাম দেওয়া হয় লিবার্টি ইনলাইটিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। The credit goes to series of the new web cams placed around the her torch, এবং অনেকগুলো ক্যামেরা লাগানো হয় টর্চের মাঝখানে, টর্চের সাইডে। several amazing views will be just as click মাউস তুমি যদি মাউস ক্লিক করো তুমি অনেকগুলো ভিউ দেখতে পারবা, ওই টর্চের পিছনের সাইড, সামনের সাইড, ডানের সাইড, বামের সাইড তুমি দেখতে পারবা। অর্থাৎ আলটা মডার্ন করা হয়েছে জিনিসটাকে, এই জন্য বলা হচ্ছে। One clear day, 3 camera provide unspotted view of sensor far near, তুমি দূরে এবং কাছের অনেকগুলো দেখতে পাবা নিচ থেকেই। 2 camera provided ultra wide angle inactive view from the crown of the Statue of Liberty, her face and tablet she is holding, so a person can have access to webcam live feed of the Statue of Liberty from anywhere in the world. তুমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে তুমি যদি অনলাইনের মাধ্যমে যাও তুমি এটাকে দেখতে পাবা। সবাই ক্লিয়ার বিষয়টা? জি স্যার। তাহলে কারো কোনো প্রশ্ন আছে এই প্যাসেজ সম্পর্কে? আমরা এই প্যাসেজটা ডিজাইনার জানতে পারলাম, আমরা প্যাসেজটার হিস্ট্রিটা জানতে পারলাম, স্ট্যাচু অফ লিবার্টির হিস্ট্রি জানতে পারলাম, কি উপলক্ষে যেটা দিয়ে দেওয়া হয়েছিল তার প্রতিক্রিয়া কি, এই সবগুলো আমরা জানতে পারলাম। আমরা নেক্সট ক্লাসে হয়তোবা তোমাদের একটা পরীক্ষা আমি নিব, সার্ভে হার্টের পরীক্ষা হয়তোবা কালকেও নিতে পারি, পরশুদিনও নিতে পারি। হ্যাঁ, তো তোমরা একটু এই প্যাসেজটা, আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, যে জিনিসগুলো তোমাদের তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো তোমরা বারবার একটু পড়ো, এই ক্লাসটা আরেকবার দেখো, তাহলে তোমরা ভালো করবে ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।